আচ্ছা, আমরা শুরু করবো আজকে মূলত 240 পেজ, পেজ নাম্বার 240। আশা করি গত ক্লাসটা সবাই করছেন। পেজ নাম্বার 240। ভাইয়া 2 নম্বর ম্যাথ 242 পৃষ্ঠায়। কি ভাইয়া? 242 পৃষ্ঠায় না 2 নম্বর ম্যাথটা? আমি এক্সাম্পল নাম্বার 1 নাম্বারটা করাইছি। এটা আমার একটা এক টাইপের মিস আর্কিমিডিসের ফর্মুলা রিলেটেড ম্যাথটা ছিল এটা। জি জি। কত ক্লাসে তারপর মেটাসিন্টিক হাইটের ফর্মুলাটা আমি ক্লিয়ার করে দিছিলাম। আজকে ওই মেটাসিন্টিক হাইটের রিলেটেড একটা ম্যাথ করাবো। সহজ থেকে করাবো না, কঠিন এ করাবো না, মাঝামাঝি টাইপের, যেটা পরীক্ষায় আসছে একটু ডিফারেন্ট এই টাইপের একটা ম্যাথ আমরা শুরু করব। 7 এটা হলো বোর্ড সলিউশন 7। ওকে, এইটা করার পর আমি আশা করি আজকে 1 নম্বর ম্যাথটা সহজ, দুইটা ম্যাথ করাবো, 1 নম্বর এবং 7 নম্বর। ওকে, বোর্ড সলিউশনের 1 নম্বর আর 7 নম্বর ভাই। হ্যাঁ, এই দুইটা করাবো আজকে। আগে 7 নম্বরটা শুরু করছি। আশা করি গত ক্লাসে সবাই করছেন। ওকে, আচ্ছা, আমি একটা টপিক কিছু অংশ করলে দেন ফার্স্টটা দিব। আপনারা মানে করানোর সময় মাঝখানে ফার্স্টটা করিয়েন না। আমি একটা টপিক কিছু অংশ শেষ করব, দেন ফার্স্টটা দিব। আমি ফার্স্ট বললে আপনারা ফার্স্টটা করিয়েন, মাঝখানে কথা বলেন না, কারণ মাঝখানে কথা বললে অনেক লেট হয়ে যায়। ওকে, প্রথমত এই যে ফার্স্টটা একটা ডাটাগুলো সবার কাছে কি বই আছে? ফার্স্ট তো লেখার দরকার নাই। জি ভাই, বই আছে। আমাদের কাছে শীট আছে। বই নেই। শীট আছে? জি, শীট আছে। আচ্ছা, আমি একটা ফিগার অঙ্কন করতেছি, এটার যেই ম্যাথটা আছে সেটা একটু ওপেন করেন। স্যার স্যার ভালো হয়।
দিয়ে অঙ্কটা করতে হবে। আশা করি চিত্র দিয়ে না থাকলে কি আমাদের ফিগারটা ফিগার আউট করে আঁকতে হবে? হ্যাঁ হ্যাঁ, আপনার প্রয়োজনে আপনাকে আঁকতে হবে। আপনি যখন অঙ্কটা করতে যাবেন আপনার ফিগারটা দরকার পড়বে, ড্র করতে হবে। আচ্ছা আমরা ড্রটা করি আগে। একটা রেক্টাঙ্গুলার পন্টন 12 মিটার লং, 9 মিটার ওয়াইড এবং 3 মিটার ডিপ, যার ওয়েট দিয়ে আছে 1380 কিলো নিউটন এন্ড ফ্লোটিং সি ওয়াটার। ওকে, তাহলে একটা রেক্টাঙ্গুলার পন্টন যেটা 12 মিটার লং, 9 মিটার ওয়াইড, 3 মিটার ডিপ এবং যার ওয়েট টোটাল ওই রেক্টাঙ্গুলার পন্টনের বা রেক্টাঙ্গুলার বাক্সের ওয়েট হলো 1380 কিলো নিউটন, ফ্লোটিং সি ওয়াটার। ওকে, তাহলে এটা কি করতেছে? পানিতে ভাসমান অবস্থায় আছে, যার যেই পানিতে ভাসতেছে তার কি ডব্লিউ দিয়েছে, তার ওয়েট ডেনসিটি, তার ওয়েট, এটা কি মিটার কিউ নাকি মিটার স্কোয়ার? মিটার স্কোয়ার স্যার। মিটার স্যার মিটার স্কয়ার। এটা বইয়ের কত নাম্বার পেয়ে স্যার? বইয়ে 240। কিন্তু মিটার স্কয়ারে তো হওয়ার কথা না, মিটার কিউব হওয়ার আচ্ছা কথা। এইটা নিয়ে একটু দেখতেছি আগে একটু ওয়েট, এটা মনে হচ্ছে ওয়েট ডেনসিটি কিন্তু মিটার স্কোয়ার তো হওয়ার কথা না, এই জন্য ইউজ করছে কোন জায়গায় সেটা একটু দেখি। কত? 1310 কিলো নিউটন না স্পেসিফিক ওয়েট, এটা ওয়েট ডেনসিটি ভাইয়া। এটার একক হবে কিলো নিউটন পার মিটার কিউ, কিলো নিউটন পার মিটার কিউ। স্পেসিফিক ওয়েট বা ওয়েট ডেনসিটির একক হলো মিটার কি, কিলো নিউটন, নিউটন পার মিটার কিউ। এখানে কিলো নিউটন পার মিটার কিউ দিছে, কিলো নিউটন ঠিক আছে কিন্তু এটা হবে মিটার কিউ। ওকে, তাহলে যেই ওয়াটারটাতে আছে, যে পানিতে ভাসতেছে ব্লকটা বা ফ্রন্টনটা, সেখানকার ওয়েট ডেনসিটি হলো 10 কিলো নিউটন পার মিটার কিউ। ভাইয়া যদি কিলো নিউটন থাকে, হ্যাঁ, তো এখানে তো নিউটন হিসেবে ধরছে কিলো, এখানে তো যে ইনটু 10⁻³ দেয় নাই, যে যেমন ভি এর মানটা যখন বের করছে তখনকার কথা বলছি। আমি আসি একটু ফার্স্ট যখন ক্লিয়ার করে দিব তখন ফার্স্টটা নিব, ঠিক আছে? The fronton carry a boiler 6 meter diameter and weight density হলো, যার ওয়েট হলো 866 কিলো নিউটন। তাহলে যেই আমরা ওই ফেরি আছে না, ফেরির মতো একটা রেক্টাঙ্গুলার ফ্রন্টন, এটা ক্যারি করতেছে কত? একটা বয়লার যার ডায়ামিটার দিয়ে আছে কত? 6 মিটার। যার ডায়ামিটার কত? 6 মিটার। ওকে, তাহলে এটার ওয়েট কত? আবার ওই বয়লারের 864, আর এই রেক্টাঙ্গুলার ফ্রন্টনের ওয়েট কত? 1380। এটাও কিলো নিউটন, এটাও কিলো নিউটন। ওকে, তাহলে এই রেক্টাঙ্গুলার ফ্রন্টনটা পানিতে ভাসতেছে না, কারণ পানিতে যেহেতু ভাসতেছে এটা কতটুকু ডুবছে বা কতটুকু নিমজ্জিত আছে সেটা আমি জানি না। যেহেতু পানিতে ভাসতেছে আমি ধরে নিলাম এই অংশটা পানিতে ভাসতেছে। এখন প্রশ্ন হলো এই 12 মিটার, 9 মিটার, 3 মিটার কোন সাইডটা কোন দিকে হবে সেটা আইডেন্টিফাই করা একটা বিষয়। ওকে, আমি চিত্রটা অঙ্কন করার জন্য এটা একটু ক্লিয়ার করে দিব কোন সাইডটা কত। The center of gravity of each unit coincide with geometric center measurement arrangement দরকার নেই। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, শুধুমাত্র টোটাল প্রশ্নটা দেখে আপনারা এটা দেখবেন। What is the metacentric height? Is the arrangement stable? ওকে, আমাকে প্রশ্ন বলছে যে অ্যারেঞ্জমেন্টটা করছে এটা কি, এটার মেটাসেন্ট্রিক হাইট কত এবং এটা কি স্টেবল কিনা সেটা যাচাই করতে বলছি। আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম, মেটাসেন্ট্রিক হাইট জিএম এর মান না, মনে আছে? জিএম এর মান হলো মেটাসেন্ট্রিক হাইট, এবং এটাকে স্টেবল নাকি আনস্টেবল সেটা ডিপেন্ড করবে এটার মান প্লাস মাইনাস এবং 0 আসে কিনা। যদি প্লাস আসে তখন বলছিলাম স্টেবল, মাইনাস আসলে আনস্টেবল, 0 আসলে ন্যাচারাল ইকুইলিব্রিয়াম। মনে আছে? এই তিনটা কন্ডিশন বলছিলাম।
জি তাহলে ভাই এই জিএম এর মান স্যার জিরোটা কি বলছেন যে জি ভাইয়া জিরোটা কি বলতেছেন যে ন্যাচারাল ন্যাচারাল ইকুইলিব্রিয়াম বইয়ে আছে, আমি গত ক্লাসে মনে হয় বলেও দিছিলাম স্পেসিফিক তিনটা কন্ডিশন দেখবেন বলছিলেন প্লাস মাইনাস 236 পৃষ্ঠায় ভাই আচ্ছা তাহলে প্লাস মাইনাস জিরো জিএম এর মানটা এই তিনটা চিহ্ন আকারে আসতে পারে, হয়তো প্লাস আসবে, নাইলে মাইনাস আসবে, নাইলে জিরো আসবে। প্লাস আসলে স্টেবল ইকুইলিব্রিয়াম, মাইনাস আসলে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, জিরো আসলে ন্যাচারাল ইকুইলিব্রিয়াম। তাহলে আমাকে মূলত প্রথমত এই জিএম এর মানটা বের করতে হবে। তাহলে জিএম এর মানটা মেটাসেন্ট্রিক হাইট, এই মেটাসেন্ট্রিক হাইটটা এটা, আর অ্যারেঞ্জমেন্টটা হলো এটার মানটা পজিটিভ নেগেটিভ জিরোর উপর, এই কমেন্টটা আমরা করব। এইটাই হলো আমার মূল প্রশ্ন। ওকে, তাহলে মূল প্রশ্ন বের করার জন্য আমাদের মেটাসেন্ট্রিক হাইট দরকার। আমরা কি বলছিলাম, মেটাসেন্ট্রিক হাইটের ফর্মুলা কি, ডিএম ইকুয়াল টু আই বাই বি মাইনাস বিজি। এটা আমরা কত ক্লাসে দেখছি। আমি আগে চিত্রটা একটু ড্র করি সবার জন্য। দেখেন, আমি যদি এই চিত্রটা ড্র করার জন্য আমি একটা ব্লক নিলাম, এইটা হলো আমার একটা ব্লক, এটা ক্রস সেকশনাল ভিউ। আপনাদের হাতে সবার হাতে বই আছে না সামনে? যাদের হাতে বই আছে বইটা নেন, অথবা যাদের হাতে ফ্লুইড বইটা নেন, অন্য যে কোনো একটা বই নেন। বই নেওয়ার পর এখানে তিনটা মাপ নেন। এখানে দিয়ে আছে কত, 12 মিটার, 9 মিটার এবং 3 মিটার। এখানে তিনটা ফাঁস না ওই বইয়ের। আপনি যদি এটা তো বইটার একটা রেক্টাঙ্গুলার শেপ, সেটা তো আর গোলাকার না। এটার কি প্রথমত যেটা হাইট দিয়ে আছে সেটা যদি 12 মিটার হয়, যেটা লম্বা লম্বি দিয়ে আছে সেটা যদি 9 মিটার হয়, 3 মিটার হবে। আপনি এই তিনটা পরিমাপ, তিনটা বাহু ধরে নেন আপনার বইয়ের পরিমাপটা। আপনার সামনে যে বইটা আছে সেটা টোটাল তিনটা বাহু আছে, বাহুটা ধরে নেন। একটা বড় যেটা আছে সেটা 12, যেটা মাঝারি আছে সেটা 9, যেটা একেবারে ছোট সেটা 3। ধরছেন সবাই? জি ভাই এটা একটু ধরে নিতে হবে, কারণ আমি এখন যেটা করাবো সেটার জন্য আপনাদের ওই বইয়ের সামনে বইটা রাখতে হবে। সবাই নিছেন বইয়ে মাপ নিছেন? 12, 9, 3। যেটা সবচেয়ে লম্বা সেই বাহুটা 12 ধরবেন, যেটা মিডিয়াম সাইজ 9, যেটা ছোট সাইজ সেটা 3। ওকে, এই বইটা আপনি মনে করেন এটাকে একেবারে ওয়াটার প্রুফ করে ফেলছেন, ভিতরে কোনো পানি ঢুকবে না, ধরে নেন। ভিতরে ওইটা ওয়াটার প্রুফ করার পর আপনি কি করলেন, এটা পানিতে নিক্ষেপ করলেন। এই আপনি এই ফাঁদ থেকে এখানে নিক্ষেপ করলেন। প্রথমত কি 12 মিটার যে হাইটটা দিয়ে আছে সেটা কি এটা কি পানিতে এইভাবে থাকবে নাকি এইভাবে পড়ে যাবে? 12 মিটার হাইটটা নিচে পড়ে যাবে। 12 মিটার হাইটটা কি কাজ হয়ে যাবে না? জি স্যার। জি ভাই পড়ে যাবে না? 12 মিটার হাইট পানিতে তো থাকবে না, পানিতে এরকম খারাপ ভাবে থাকবে না। এটা কি হবে, পানির সাথে শোয়া অবস্থায় থাকবে। এটা তো কনফার্ম। জি ভাই ওকে, আমার বিষয়টা গেল। তাহলে 12 মিটার হাইটটা কি হবে, পানিতে শোয়া অবস্থায় থাকবে। ওকে, আমাদের হাতে কলম আছে বা যাই তাকে, আমি কলমটা নিলাম। ওকে, কলমটা যখন পানিতে ফেলবো, কলমটা কি এই অবস্থায় থাকবে নাকি এই অবস্থায় থাকবে? পানিতে নিক্ষেপ করার পর শোয়ানো অবস্থায় থাকবে ভাই, অবস্থা থাকবে। শোয়ানো অবস্থায় থাকবে। এটা একটু মাথায় রাখেন। আমি ধরে নিলাম আমার পানিতে যেই নদীটা আছে সেই নদীটা বা সেই খালটার সামনে ক্রস সেকশনালি দাঁড়াইলাম। ক্রস সেকশনালি তো বুঝেন, মানে কাল পানির দিকে প্রবাহিত হচ্ছে। ধরে নেন একটা কাল এইভাবে, এইদিকে পানিটা এইদিকে প্রবাহিত হচ্ছে। এখন যে কলমটা আপনি এখানে নিক্ষেপ করছেন সেটা কি এইভাবে পানিতে কি এইভাবে আগায় যাবে নাকি এইভাবে আগাবে? এটাকে 1, এটাকে 2 দিলাম। 2 নম্বর 2 নাম্বার সেই অনুযায়ী পানিতে মুভ করবে না। এটা পানির যদি এদিকে হয় এটা তো আর এইভাবে কারাবে না। 1 নাম্বার ভাবে কি যাওয়ার সম্ভাবনা আছে? না, অসম্ভব একেবারে, যদি কলমের কল্পনা করেন আর কি। ওকে, তাহলে একটা জিনিস একটু খেয়াল করেন। দেখেন, আপনি যখন এই সাইডটা দেখবেন, এই সাইড থেকে যখন আপনি একটা ক্যামেরা বা এই সাইড থেকে একটা ড্রোন দিয়ে যদি চিন্তা করেন, আপনি এই ভিউটা দেখবেন না, ক্রস সেকশন সামনের ভিউ। জি স্যার অবশ্যই। ভাই একটা বিষয় ভাই জানার ছিল ভাই,
আমরা তো এটা দৈর্ঘ্য আর ডিপ মানে পুরুত্ব এভাবে তো আমরা চাইলে দেখতে পারি। আমি এটা তো কলম মানে আপনারা যখন আমি বইটা যখন বলবো বইটা তো এই 12 আর 3 তো 9 আর 3 এটা মানে বুঝতে অসুবিধা হয়। যখন কলম দিব তখন এটা আপনারা ইজিলি ধরে নিচ্ছেন এটা এদিকে ফ্লো হচ্ছে মানে বোঝানোর সাথে আমি কি এইটা এদিকে এটা দ্রুত বোঝার জন্য মূলত কলমের উদাহরণ দিছি। আমি নাহলে কলমের উদাহরণ দিতাম না। আসতেছি মূল লাইনে আসতেছি। আচ্ছা তাহলে একটু দেখেন এই সাইড থেকে যখন আমরা দেখব তখন ক্রস সেকশনাল ভিউটা হবে। ক্রস সেকশনাল ভিউটা কি 9 এবং কি 3 হবে না? ভাই 12 আর 3 কেন হবে না সেটা আমার প্রশ্ন ছিল। আচ্ছা 12 হলে তো 12 হতো কি আমাকে তো 12 দেখতেই হবে। 12 কি আমি দেখবো সামনাসামনি থেকে? 12 তো কি লম্বা অংশটা এইভাবে থাকবে না? আপনি যখন কলম বিবেচনা করছেন কলমটা কি দেখা গেছে 12টা পিছনে না এইভাবে না? হ্যাঁ কলম কি 12টা থাকবে পিছনে, তাহলে আপনি সামনে থেকে কি 12 ভিউটা দেখবেন? অসম্ভব। এক নাম্বার। এরপর তাকে কত 9 এবং 3 এই দুইটাই আপনি মূলত দেখবেন। এখন এই দুইটার মধ্যে 9টা কি হাইট থাকবে নাকি 3টা হাইট থাকবে? হাইট হিসেবে কি থাকবে? হাইট হিসেবে 3 থাকবে। 9টা কি স্লোপ থাকবে, বসানো পানিতে থাকবে না, পানি লেভেলে থাকবে না? এই দেখেন আমি যে ড্রপটা দিছি সেটা এতটুকু নিমজ্জিত হয়েছে। তাহলে টোটাল হাইট কত? 3। নিমজ্জিত অংশের হাইট ধরে নিলাম এটা কি বুঝছেন? নিমজ্জিত অংশের হাইট কতটুকু ডুবছে সেটা আমি জানি না, আমি ধরে নিছি। এটা কি দিতে পারি এইচটা? নিমজ্জিত অংশের হাইট এইচ ধরে নিছি আর কি। তাহলে এখন আমার প্রশ্ন হলো এই 12টাকে আমি দেখবো না? অবশ্যই ঠিক একটা আমরা সর্বদা ভাই পিছন সাইডটা হিসাব করব নাকি? না আমার 12টা আমি দেখবোই না। 12টা আমি এখন কোনো কাজ নেই আপাতত। ঠিক আছে আমার ক্রস সেকশনাল ভিউ কোনটা? এই অংশটা হলো আমার ক্রস সেকশনাল, এইটা আমি দেখবো। তাহলে 9 এবং 3 দেখেন এখানে কি 3 এবং এটা কত? এটা 9 এবং 3 দিছে কিনা দেখেন, 3 দিছে। ওকে তাহলে আশা করি 12 দেখবো না সেটা বুঝছেন। 12 কোনটা? এই অংশটা। ভাই নরমালি তাহলে এরকম অঙ্কগুলোতে আমরা আর কি যেটা লং এর যে হিসাবটা থাকে লংটা আমরা বাদ দিয়ে দিব। এটা কমন সেন্স ইউজ করে এইভাবে চিন্তা করবেন। জি লংটা বাদ দিয়ে আমরা ওয়াইড আর ডিপটা চিন্তা করব। যেটা ছোট আছে সেটা হাইট হবে, যেটা কি আছে সেটা 9 হবে বা মাঝখানেরটা হবে আর কি। ওকে এই ব্লগের উপর একটা কি দিলাম বয়লার ইউজ করলাম, যেটা ডায়ামিটার কত মানে এটা পরিবহন করতেছে এই কন্টেইনারটা দিয়ে কি মূলত এটা পরিবহন করতেছে। ডায়ামিটার কত? 6। ওকে এখন দেখেন এটার ওয়েট কত? 1380 আর এটার ওয়েট কত? 864। ওকে এখন আমাকে তো বলছে এই কন্টেইনারটা বা ব্লকটা রেক্টাঙ্গুলার ব্লকটা পানিতে ভাসমান অবস্থায় আছে। তাহলে কি এই ব্লকটা কি ডুববে? এই বয়লারটা কি পানিতে ডুবছে? অবশ্যই ডুবে নাই, এটা পানির উপরে আছে। এখন আমরা ওই নিমজ্জিত অংশের হাইট বের করার একটা ফর্মুলা আছে না, জানা আছে? নিমজ্জিত অংশের হাইট বের করার ফর্মুলা ওয়েট অফ ওয়াটার, ওয়েট অফ ব্লক, ওয়েট অফ বস্তু মানে ব্লকটা হবে আর কি ওয়েট অফ ওয়াটার। এই ব্লকের মধ্যে দুইটা ব্লক আছে, একটা হলো বয়লার আর একটা হলো কি রেক্টাঙ্গুলার ব্লক। তাহলে দুইটার ওয়েট ইকুয়াল টু কি অপসারিত পানির ওজন। এটা কি ফারা যাবে না? এটা কি আর্কিমিডিসের ফর্মুলা দিয়ে ফারা যাবে না? ওকে এই জিনিসটা আমি দেখাবো না, আমি শুধু চিত্রটা করে দিলাম। আচ্ছা দেখেন তাহলে টোটাল ওয়েট অফ দ্য সিস্টেম কত? ডাব্লিউ ইকুয়াল টু কত? 2246 কিলো নিউটন। এটা কি বুঝছেন? টোটাল ওয়েট ব্লক মানে বস্তুর ওজন হলো কত? 2246 কিলো নিউটন। এটা তো ক্লিয়ার? জি ভাই ওকে আমি বই থেকে বোঝাই দিচ্ছি কারণ নিজে আর করতেছি না, নিজে করলে সময় বেশি যাবে। ওকে টোটাল ওয়েটটা কি বলছেন? যেটা টোটাল ওয়েটটা হলো বস্তুর টোটাল ওয়েট হলো 2246। দুইটা বস্তুর ওজন আর কি যোগ করে দিছি, শেষ। ওকে আচ্ছা দা সি ওয়াটার ভলিউম ডিসপ্লেস, তাহলে অপসারিত পানির আয়তন কত? তাহলে বস্তুর ওজন
বস্তুর ওজন কত, এটা অপসারিত পানির ওজন, অপসারিত পানির ওজন অপসারিত পানির ওয়েট ডেনসিটি ইনটু অপসারিত পানির আয়তন না, জানা আছে এটা? হ্যাঁ ভাইয়া, তাহলে কি আমি কি 2244 কে যদি ওয়াটারের ওয়েট ডেনসিটি দিয়ে যদি ভাগ করি, তাহলে কি আমি কি ওয়াটারের আয়তন পাবো না? জি স্যার। এটা কিন্তু গত ক্লাসে আমি ম্যাথগুলা করাইছি। এটা কত? 224.4 মিটার কিউ। এই যে মানটা দিয়ে আছে 10, এটা হবে কিলো নিউটন পার মিটার কিউ হবে ভাইয়া। এটা ভুল আছে, আপনি ফার্স্টে ভুল আছে। এটা মিটার স্কোয়ার হবার কোনো সুযোগ নেই। এটা ওয়েট ডেনসিটি, তো এটা কি স্পেসিফিক ওয়েট বা ওয়েট ডেনসিটি, এটা কিলো নিউটন হবে। কিলো নিউটন বা কিলো নিউটন হবে, সাথে নিচে হবে অবশ্যই মিটার কিউ। ঠিক আছে, এটা প্রশ্নে ভুল আছে। একজন আমাকে প্রশ্ন করছিলেন ভাই মিটার স্কোয়ার আছে কি, একটা প্রশ্ন করছিলেন, এখন বলেন। না ভাই ঠিক আছে, ওই যে ওটা তো আমি বলতেছিলাম যে এটা তাহলে মিটার স্কোয়ার, আবার এখানে কিলো কিলো নিউটন, তো আমার তো ওই যে টোটালটা আছে কিলো নিউটন আছে, এইজন্য কিলো নিউটন পার মিটার স্কোয়ার হতে পারে যদি এটা মাস ডেনসিটি হয়, সরি এটা যদি কি প্রেসার হয়, প্রেসার হয় বা নিউটন পার মিটার, কিন্তু এটা তো প্রেসার না, এটা হলো ওয়েট ডেনসিটি। ওয়েট ডেনসিটির একক হলো নিউটন পার কিলো নিউটন পার মিটার কিউ, নিচে অবশ্যই মিটার কিউ থাকতে হবে, ভলিউম কিউ। জি ভাই। ওকে, তাহলে এখন এই ভলিউমটা কি বের করা সবাই পারবেন? এটা এই আর্কিমিডিসের ফর্মুলা দিয়ে ইউজ করছে মূলত। এটা প্রশ্ন থাকলে বলেন, এতটুকু পর্যন্ত প্রশ্ন থাকলে বলেন। স্যার বস্তু যদি 3-4টা হয় তাহলে বস্তু 3-4টারই একটা ওয়েট এটা বের করতে হবে, তাই না স্যার? বস্তুর ওয়েট মিন্স একটা যে বস্তুটা পানিতে নিমজ্জিত, মানে তার উপর যতগুলো বস্তু আছে সবগুলো বস্তুর কাউন্ট হবে ওয়েটটাতে। আর নিমজ্জিত অংশে যখন অপসারিত পানির আয়তন কাউন্ট হবে, বস্তুটা যতটুকু ডুবছে তার কারণে যতটুকু পানি অপসারিত করছে সেই পানির আয়তন বা সেই পানির ওজন ইকুয়াল টু টোটাল বস্তুর ওজন। একটার উপর যদি 5 তালাও হয়ে থাকে, সবগুলোর ওজন কাউন্ট হবে। যখন এটা হাইটটা বের করবো তখন আর কি ওইটা কাউন্ট, শুধু নিচেরটা কাউন্ট হবে। হ্যাঁ, নিচেরটা কাউন্ট হবে, যেটা পানিতে ডুবছে সেটা কাউন্ট হবে। এখন পানিতে কি ডুবছে সেটা তো প্রশ্নে বলে দিয়ে থাকবে। ওকে, তাহলে এটা ক্লিয়ার? ওকে, এখন দেখেন আমাকে এই নিমজ্জিত অংশের হাইট, তাহলে ভলিউম দৈর্ঘ্য প্রস্থ 9 × 12 × h ইকুয়াল টু কি, এটা কি লিখতে পারি আমি? কি নিমজ্জিত অংশের ব্লগে নিমজ্জিত অংশের আয়তন ইকুয়াল টু আয়তন টোটাল কি অপসারিত পানির আয়তন সমান না? এটা বুঝছেন? 9 এবং 12। কারণ হাইটটা কিন্তু পুরোটা ডুবে না, হাইটটা ডুবছে কি এইচ পর্যন্ত, কিন্তু 9 এবং 12 ডুবছে। আপনি যদি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলে ভূমির ক্ষেত্রফল কত? 9 × 12, এইচটা হলো হাইট ইকুয়াল টু অপসারিত পানির আয়তন। ওকে, তাহলে আমি এইচ ইকুয়াল টু কত? 224.49 9 × 12। ওকে, 2.077। আমার কলম তো ডিস্টার্ব করতেছে। এটা কে কে বুঝেন না একটু বলেন। এখন গত ক্লাসের ম্যাথ যদি না করে থাকেন ভাই, এটা বুঝবেন কম, তাই বার আমার না। আপনি যদি গত ক্লাসে যে ম্যাথটা করাইছি আর্কিমিডিসের এক্সাম্পল 1, এটা পারলে এটা বুঝবেন, কিন্তু কনসেপ্টটা একই কনসেপ্ট। স্পেসিফিক কোন জায়গায় প্রশ্ন থাকলে বলেন। প্রশ্ন আছে? সামনে আগান ভাই। তাহলে আমার কাছে মনে হচ্ছে আপনারা এখানে বুঝেন না, এখন কেউ প্রশ্নই করতেছেন না। আচ্ছা যাক, বুঝলে তো আলহামদুলিল্লাহ। নিমজ্জিত অংশের হাইট এটা কি এইচ। আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম না, এইচ এর মান এটা কি এইচ হলো এটা। ওকে, এটা যাক,
এখানে করছে OB equal to 2। আচ্ছা, আর একটা ফেস একটু নিয়ে, কারণ এটা শেষে জানে। ভাই ওবিটা বের করার ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করছি কেন আমরা? আসতেছি ভাইয়া, তার একটা অংশ এখানে নাই তো, এই জন্য আমি ওই ফেসটা নিচ্ছি। তারপর আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম মনে হয়, যখন OB বের করছিলাম, এই নিমজ্জিত অংশের OB এর মান যখন বের করছি, এই চিত্রটা একটু দেখেন। এই চিত্রটা সবাই এটা একটু মনোযোগ দেখেন। এখানে মূল জিনিসটা, এই ব্লকটা আছে না, এটা রেক্টাঙ্গুলার পোরশনটা। এই ব্লকের বার কেন্দ্রটা সেন্টারে হবে না? জি স্যার। যে আছে তার ব্লকটা বার কেন্দ্রটা হলো জি। এখন এখানে তো ব্লক দুইটা, উপরে একটা নিচে একটা, তাহলে এটাকে যদি G1 দিই, এখানকার বার কেন্দ্রকে এটাকে G2 দিব না? জি ভাই। ওকে, কিন্তু আমি যখন OB বলছিলাম নিমজ্জিত অংশের বার কেন্দ্র, তাহলে নিমজ্জিত অংশ কতটুক? H পর্যন্ত। তাহলে নিমজ্জিত অংশের বার কেন্দ্র কি OB না? OB তো দুইটা নেই, এটা তো নিমজ্জিত হয় নাই। এটা কি নিমজ্জিত হয়েছে? না না, নিমজ্জিত হয়েছে তো ভাই, ওই যে নিচে শুধু নিচেরটা। তাহলে OB এর মানটা কি হবে? OB equal to H/2 হবে না? ও জি স্যার। এটা তো বুঝছেন, নিমজ্জিত অংশের বার কেন্দ্র O থেকে B। ওকে, এটা কি ক্লিয়ার? জি ভাই। জি স্যার। এই জিনিসটা মূলত এখানে দিয়ে আছে কোন জায়গায়? এই বইয়ের এই জায়গায় দিয়ে আছে H/2 নিমজ্জিত অংশের বার কেন্দ্র। ক্লিয়ার এটা? আচ্ছা, এখন আমাকে OG থেকে OB বিয়োগ করলে কি পাইছিলাম? BG না? OG থেকে মাইনাস OB যদি বিয়োগ করি তাহলে কি পাইছিলাম? BG। আমি গত ক্লাসে এটা দেখাইছি, লাস্টের দিকে ফর্মুলা যখন বর্ণনা করছি তখন এরকম একটা অংশ দেখাইছি। অনেকের হয়তো মনে নাই, অনেকে হয়তো করেন নাই। যারা করছেন তারা কি দেখছেন? OG কে কি বের করছিলাম? ব্লকের বার কেন্দ্র। এখন ব্লক তো এখানে দুইটা, একটা উপরে একটা নিচে। ওকে, এই ক্ষেত্রে OG এর মানটা পরিবর্তন হয়ে যাবে। OG এর মানটা গত ক্লাসে যখন করাইছিলাম, একটা ব্লক যখন ধরছি, ওই ব্লক যেটা নিমজ্জিত হয়েছে সেটা তো OB। টোটাল ব্লকের বার কেন্দ্রকে আমরা OG ধরছিলাম, নিমজ্জিত অংশের বার কেন্দ্রকে OB ধরছিলাম। OG থেকে OB বিয়োগ করে আমি BG পাইছিলাম, মনে আছে? ওকে, এখন আমাকে এখানে যেহেতু ব্লক দুইটা, আমাকে দুইটা ব্লকের বার কেন্দ্র আগে বের করতে হবে। এই জন্য কি করতে হবে? মনে করেন আমি OG1, এই প্রথম ব্লকের বার কেন্দ্র হলো OG1, যেটার বার কেন্দ্র কত? টোটাল হাইট কত? টোটাল হাইট কত ব্লকের বার কেন্দ্র যেটা নিচে আছে? 1.5 না বার কেন্দ্র? এটা যদি 3 মিটার হয়, বার কেন্দ্র কত হবে? 1.5। ওকে, এখন এটা কত? এটা টোটালটা কত? 6 মিটার। এখান থেকে এই 3 প্লাস 3 কত হয়? OG2 কি 6 হবে না? বার কেন্দ্র এখান থেকে এই OG2 এর ডিসটেন্স কত হবে? 6 মিটার। কারণ এই পুরোটা হলো 6, তাহলে অর্ধেক কত? 3। আমাকে রেফারেন্স বিন্দু এখানে, তাহলে এখান থেকে এটা 3, এখান থেকে এটা 3, তাহলে 6 না? জি ভাই। ক্লিয়ার? আমার কাছে মনে হচ্ছে এখানে প্রশ্ন থাকার কথা। প্রশ্ন থাকলে বলেন। একটু বুঝি না ভাই, আবার একটু বুঝিয়ে দিলে ভালো হইতো। আর কারো স্পেসিফিক? জি ভাইয়া। আচ্ছা, আমি আরেকবার আমার একটা রেফারেন্স লাইন, এটা হলো একটা রেফারেন্স লাইন। আপনাকে যদি বলা হয় ভূমি থেকে মিস আপনি আপনার হাইট কত বলবেন? 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট। তাহলে কোন জায়গা থেকে আপনার কোমর পর্যন্ত হাইট কত? তখন কি করবেন? আপনি মাথা থেকে গণে আসবেন নাকি নিচ থেকে গণে আসবেন?
নিচে নিচ থেকে থেকে কোণে থেকে আমরা পরিমাপ করি নরমালি সব সময় কি নিচেরটা তল সমান বিদায় পাটা সমান বিদায় এখান থেকে পরিমাপ করা ইজি। তা আমি ধরে নিলাম এই এই প্রথম যে ব্লক এটা ব্লক নাম্বার 1 ব্লক নাম্বার 2 আমাকে বলছে এই ও বিন্দু থেকে 1 নাম্বার ব্লকের বারকেন্দ্রের ডিসটেন্স কত। তাহলে এটা যদি জি বিন্দু হয় তাহলে এখান এই টোটালটা রেফারেন্স 3 হইলে মাঝখানে মানে নিচ থেকে 1.5 মিটার উপরে। নিচ থেকে 1.5 মিটার উপরে। প্রথমটা তো ক্লিয়ার ও জি এর মানটা। জি ভাই ও জি এর মানটা কত হবে নিচ থেকে, কারণ টোটালটা হলো কত 3, তাহলে নিচ থেকে কত হবে 1.5। এখন আমাকে বলছে এই নিচ থেকে এই উপরের ব্লকের বারকেন্দ্রের ডিসটেন্স কত, এটার ডিসটেন্স কত। তাহলে এখানে যেতে গেলে আগে আমাকে এই ব্লকটা পর্যন্ত উঠতে হবে। এই ব্লকটার হাইট কত 3 মিটার। এখন এই যে বৃত্তটা দিয়ে আছে গোলক সেটার কি ব্যাস দেওয়া আছে 6, ব্যাসার্ধ তাহলে হবে 3। ব্যাসার্ধ হতে হবে 3, তাহলে 3 + 3 6 না, মানে এই বিন্দু থেকে এখানকার ডিসটেন্স কত 6 মিটার। বারকেন্দ্র বিন্দুর এই ও বিন্দু থেকে এই বিন্দুর এখানকার ডিসটেন্স সেটা হলো 6 মিটার। 3 + 3 ক্লিয়ার। আমি রেফারেন্স লাইন তো এটা আপনি যদি কম্পিউটার চালাও, কম্পিউটার আব্বু, কম্পিউটার। ওকে, তাহলে আমি যদি উপর থেকে পরিমাপ করতাম এখানকার বারকেন্দ্রের ডিসটেন্স কত 3, এখান থেকে বারকেন্দ্রের ডিসটেন্স কত হতো তখন 6 7.5 না। জি ভাই আমি নিচ থেকে পরিমাপ করছি এই জন্য নিচ থেকে কাউন্ট করছি। আপনি উপর থেকে পরিমাপ করলে প্রথমটা হবে 3, পরেরটা হবে কত 7.5। আমরা তো ভাই সবসময় নিচ থেকে হিসাব করবো নাকি? সবসময় নিচে, কারণ নিচের বিন্দুটা অবশ্যই পানিতে ডুবছে এই জন্য নিচ থেকে কাউন্ট হবে। জি আচ্ছা ওকে আচ্ছা, এখন এটা যদি বুঝে থাকেন, এখন দুইটা বিন্দুর OG1 OG2 আমার কি দরকার, আমার দরকার অ্যাকচুয়াল বারকেন্দ্র। এই দুইটা ব্লকের অ্যাকচুয়াল বারকেন্দ্রটা কোন জায়গায় সেটা আমাকে বের করতে হবে। অ্যাকচুয়াল আমি তো দুইটা ব্লকের আলাদা আলাদা বারকেন্দ্র বের করছি, আমাকে কি করতে হবে দুইটা ব্লকের অ্যাকচুয়াল বারকেন্দ্র বের করতে হবে। এই অ্যাকচুয়াল বারকেন্দ্র বের করার জন্য আমাকে মূলত ও বিন্দুর সাপেক্ষে একটা মোমেন্ট বের করতে হয়, ও বিন্দুর সাপেক্ষে। ওকে, তাহলে প্রথমটার ব্লকে আমরা নরমালি হিসাব করে দিতে পারি না। এখানে তো আপনার উপরে আছে 6 নিচে আছে 3, তো না এখানে ওয়েটের একটা বিষয় আছে, এটার ওয়েট বেশি, এটার ওয়েট কম, এটার ওয়েট বেশি। ও আচ্ছা আচ্ছা, এই জন্য যেটা করতে হবে আমি সহজ একটা ফর্মুলা W1 * OG1 এটা মনে রাখলে হবে, আর কিছু দরকার নেই। OG2 W2 OG2 = OG * এটা, এই ফর্মুলাটা মনে রাখলে হবে। যতগুলা ব্লক, এখানে যদি আরেকটা ব্লক দিতাম OG3 দিতাম, W3 দিতাম, এখানে W1 + W2 + W3 দিতাম। এই কথাটা মনে, এই ফর্মুলাটা মনে রাখলে আপনার অঙ্ক শেষ। তাহলে W1 মিন্স 1 নাম্বার ব্লকের লোড, 1 নাম্বার ব্লকের লোড কত 1380। ফোর্স ইন্টু ডিসটেন্স, এটা হলো ডিসটেন্স, এটা হলো ফোর্স। লোডটা এক প্রকার ফোর্স, তাহলে মোমেন্ট বের করছি মূলত আমি। ওকে, তাহলে কি এখানে যদি 1380 OG1 কত 1.5 প্লাস এটা কত 864 ইন্টু OG2 মিন্স 6 ইকুয়াল টু OG তো আননোন 1300, টোটাল এই দুইটা যোগ করলে কত হয় 546। এই এখান থেকে OG এর মান যেটা আসবে সেটা হলো এই দুইটা ব্লকের অ্যাকচুয়াল বারকেন্দ্র। ওজির মানটা হইলে মেইন বারকেন্দ্র, মানে দুইটার কম্বাইন্ড বারকেন্দ্র বের করার ফর্মুলা এটা। ভাই ভাই আবার একটু মানে একটু ইয়া লাগতেছে, আবার একটু যদি বলতেন। OG2টা আমরা যে বের করলাম, OG2 কি বুঝতে অসুবিধা হয়েছে? জি ভাই এটা মানে এটা পেস লাগতেছে। এই জন্য আমাকে
ও জি বিন্দুটা টুটা এখানে কোন জায়গায় এই বিন্দুতে। এখন এখান থেকে যদি আপনাকে বলা হয় এখান থেকে ডিসটেন্সটা বের করেন, এই ডিসটেন্সটা আপনি বের করেন, আপনি কিভাবে করবেন বলেন? ও আচ্ছা, সোজা কথা, 3 এই 3 6 মিলা এরকম করে। এই না এইটাই বলছি আর কি। আচ্ছা, ওকে। এখানে যদি ভাই উপরে এটা মনে করেন নিচেরটাও রেক্টেঙ্গুলার উপরেরটাও রেক্টেঙ্গুলার, এর উপরে যদি আমি একটা বয়লার বসাই দিত তাহলে আমি এটার ব্যালকনি কিভাবে? এইটাও রেক্টাঙ্গুলার, এটা OG2 হতো, এখানে কি বয়লারটা কি OG3 হতো, তখন এই দুইটা যোগ করে তারপরে তখন তিনটার হিসাব আসতো না ভাই? টোটাল দূরত্ব পরিমাপ করলে যা আসে। মানে গ্রাম থেকে কত দূরত্ব এরকম আর কি। হ্যাঁ, একটা বিন্দু রেফারেন্স বিন্দু দিছে, মানে এখান থেকে পরিমাপ গুলো মানে এটার কতটুক, এর উপর যেটা আছে সেটা বারকেন্দ্র কতটুক, এর উপর যেটা, এখন মাঝখানে পার্থক্য হবে এই জায়গায়, এটার বারকেন্দ্র এটা। এখন এটা যদি ত্রিভুজ হইতো, ধরে নিলাম এটা একটা ত্রিভুজ আকার, তখন কি হইতো? তখন কি ত্রিভুজের বারকেন্দ্রের ফর্মুলা আমাদের জানতে হবে। এই ফ্লোর থেকে এখানকার বারকেন্দ্রের যে এই হাইটটা, এটা কত, এটা আমাকে জানতে হবে। এটার সাথে কি আমি রেক্টাঙ্গুলারটা যোগ করে দিলে হবে না? ত্রিভুজের বারকেন্দ্র কিভাবে বের করব? ত্রিভুজের যদি কি 1/3 2/3 ত্রিভুজের কি এরকম একটা ফর্মুলা আছে না, 1/3 আর একটা কি 2/3। বা এখানে কি আমরা বর্গকেন্দ্রটাকে উপর থেকে নিয়েছি ওজি থেকে সবগুলো? নিচ থেকে কাউন্ট করছি ভাইয়া। এটার বর্গকেন্দ্র সেন্টার বিদায় ডাইরেক্ট যোগ করে দিয়েছে আর কি ডিসটেন্সটা। ওকে, এখন এই ওজি এর মান কত আসে ক্যালকুলেশন করলে যা আসে, এই জিনিসটা মূলত এখানে কি আছে, এইটাকে কি এই ফর্মুলাটা হলো এটা, আমি এখন যেটা করাইছি সেটা হলো এটা। ওকে, এটা তো বুঝছেন তাহলে ওজিটা? জি ভাই। আচ্ছা, এখন আমাকে আসি জিএম I/B মাইনাস, তাহলে কি OG মাইনাস OB, তাহলে কি হবে BG হবে। বিটা কি বলছিলাম, নিমজ্জিত অংশের আয়তন না, মনে আছে? জি স্যার। H নিমজ্জিত অংশের আয়তনে এখানে H হবে, এখানে 3 হবে না। ওকে, I যতটুকু পানিতে ডুবছে, ব্লকটা যতটুকু পানিতে ডুবছে সেই বরাবর উপরের অংশটা আমি কেটে ফেলে দিব। মনে আছে কিনা জানি না, যতটুকু পানিতে ডুববে ব্লকটা সেই বরাবর, এই বরাবর আমি কি করব, কেটে ফেলে দিব। দেওয়ার পর তাহলে এখানে উপর থেকে যে শেপটা দেখবো সেটা রেক্টাঙ্গুলার শেপ না? নিচের টুকু ভাই আমি উপরের অংশটা যদি কেটে ফেলে দিই, এই বরাবর যদি কাটি, তাহলে যে শেপটা দেখবো সেটা কি এরকম একটা শেপ দেখবো না অনেকটা? এটা 12, এটা কত 9, এটাই তো দেখবো। জি ভাই। আমি বলছিলাম এই 12 সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে, 12 অ্যাক্সিসের প্যারালালে যে বারকেন্দ্রগামী অ্যাক্সিসটা আছে তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে I এর ফর্মুলা হবে 12 × 9Q / 12। এটাও কত ক্লাসে দেখাইছি বারকেন্দ্রের ফর্মুলাটা। স্যার আমরা তো উপর থেকে দেখছিলাম, পাশ থেকে নদীর পাড় থেকে দেখছি বলছেন। হ্যাঁ, এতক্ষণ তো বলছিলেন নদীর পাড় থেকে ভিউ দেখতেছি, এখন তো উপর থেকে যখন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবেন, পানিতে ব্লকটা যতটুকু ডুববে ওই বরাবর উপরের অংশটা কেটে ফেলার পর, উপরের অংশটা ফেলে দেওয়ার পর, পানির উপরের অংশটা ফেলে দিব, দেওয়ার পর টপ ভিউ থেকে দেখবো যে অ্যাক্সিসটা দেখবো, আমি টপ ভিউ থেকে দেখতে হবে। এখন এই জায়গায় হলো মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে টপ ভিউ থেকে সেটা বুঝবো কিভাবে? হ্যাঁ, এটা এক্স এক্সিস না ওয়াই এক্সিস, সেটা বুঝবো কিভাবে? দুইটা দিছিলেন না? দুইটা কি আপনি যেই পুরুত্বটা দিয়ে আছেন, যেটা আপনি ক্রস সেকশনালি দেখতেছেন না, ওই অ্যাক্সিসের বারকেন্দ্রগামী অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবেন। যেটা আপনি দেখবেন না, যে অ্যাক্সিসটা দেখবেন না, সেই অ্যাক্সিসের প্যারালাল অ্যাক্সিস, বারকেন্দ্রগামী প্যারালাল অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। আপনি এখানে দেখতেছেন কি 9 এবং 3,
ক্রস সেকশনালি দেখবেন নাকি 12, তাহলে 12 প্যারালাল অ্যাক্সিসের সাপেক্ষে বাক্যান্তরগামী প্যারালাল অ্যাক্সিস। তাহলে আমি যদি ব্লকটা এইভাবে দিই, এটা 12 এটা 9, তাহলে এটার বাক্যান্তরগামী প্যারালাল অ্যাক্সিস এখানে দুইটা অ্যাক্সিস মূলত আছে, একটা হলো 9 বরাবর 9 এর সাথে প্যারালাল অ্যাক্সিস এটা, আর 12 এর সাথে প্যারালাল অ্যাক্সিস কি এটা বাক্যান্তরগামী। তাহলে আমাকে বের করতে হবে কি 12 এর প্যারালালে যেটা বাক্যান্তরগামী অ্যাক্সিস আছে তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া তখন কত, তাহলে এখানে কি 9টা কি যার সাপেক্ষে নিচ্ছিস 9টা হলো 90 ডিগ্রিতে আছে, তাহলে ওইটার উপর কিউ হবে। তাহলে I ইকুয়াল টু 12 ইন্টু 9Q ডিভাইড বাই 12। 12টা তো ফর্মুলা 12, এই 12 হলো এই বাহুর 12। জি ভাই বুঝছি। এই কাহিনী হলো এটা। মেটাসিনটি খাই দেখি এটা অন্য সূত্র ইউজ করছে বইয়ে? না না একই ফর্মুলা। একটু দেখেন তাহলে I বাই বি জিএম এর মান কি, এখানে I এর মান তো পাবেন কোনটা, I এর মান কোনটা এটা না? জি ভাই I এর মান কত 12 into 9Q divided by 12 into 9Q divided by 9 into 12 into H minus OG minus OB। এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসবে ওই বইয়ের আনসারের সাথে মিলবে, একই কথা। এখানে একটু এই পার্ট গুলাকে আলাদা আলাদা করে পরের মানটা বসাইছে, আর কিছু না, কোনো ফর্মুলা আলাদা করে নাই। এটাকে কি এই 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 মানগুলাকে একটু আলাদা করছে, আপনারা তো চিন্তা করার দরকার নেই, আপনি এই ফর্মুলা করেন। এটা কত আসে দেখেন তো, এটা ক্যালকুলেশন করলে এটা একটু আগে মানটা বের করেন কত আসে। 1.0385 minus 2.077। স্যার ওখানে নিচে তো ওরা পুরা মানটাই দিয়ে দিছে, আমরা যেটা বের করছি ডি এর মান। এটা বের করেন আপনি, আমরা এইভাবে করি, এত ইয়া না করে ও দুই থেকে ও বি বিয়োগ করবেন, তারপর সাথে এটা কাজ করবেন। কত আসে এটা ক্যালকুলেশন করলে কত আসে? মাইনাস আসতেছে যে যা আসে বলেন না। মাইনাস 1.02। বইয়ের সাথে মিলে নাই না। আর কেউ একটু করেন তো ক্যালকুলেশনটা। ভাই এইচ তো ধরবো, ওই যে হাইটটা বের করছিলাম, যে হাইটটা বের করছি 2 সামথিং যেটা ছিল 2.02 যে একটা ছিল না, 2.077 ওইটাই তো ধরছি। এটা 1 সরি এটা না, এর উপরেরটা আর কি 2 সামথিং যেটা আছে এই সেটা। জি ওইটাই ধরছি তো। কত আসছে? আর ওবি তো হচ্ছে আসছে ভাই মাইনাস 1.02। মাইনাস 1.02। আচ্ছা এটা হলো মেটাসেন্ট্রিক হাইট, কোনটা 1.02। তাহলে নেগেটিভ আসছে মিন্স এটা কি স্টেবল নাকি আনস্টেবল? আনস্টেবল। আনস্টেবল। এবার ওদের প্রশ্ন দেখেন তো স্টেবল নাকি আনস্টেবল। এটা তো অসম্ভব স্যার, প্রশ্নে তো স্টেবল আছে আর এটা তো পজিটিভ আসছে। আমরা কোন জায়গায় ভুল করছি ক্যালকুলেশনে? সবার কি একই আসছে? না আমার ক্যালকুলেশনে 1.055163 সামথিং আসছে। আপনার সাথে মিলছে 1.055163 পজিটিভ এবং স্টেবল শেষ। প্রথম জনের উত্তর ভুল আছে তাইলে ক্যালকুলেশনটাতে হয়তো বা ভাই, আবার দেখতেছি। দেখেন আমি তো ভুল করি না, কারণ সিস্টেম তো সিস্টেমই, মানে বইয়েরটা চিন্তা করতে হতো আর কি ক্যালকুলেশন ঠিক থাকলে। 0385। হ্যাঁ ভাই এবার ঠিক আসছে, আমার হয়তো বা তখন ভুল ছিল 1.0563। আপনার কারণ আমি ম্যাথটাই চিন্তা করতেছি কি করলাম আবার কোন জায়গায়। হ্যাঁ আমার ক্যালকুলেশনে ভুল ছিল একটু। ওকে
এখন মূল জিনিস হলো আপনারা মেটাসেন্ট্রিক হাইট যখন বের করবেন কয়েকটা বিষয় এখানে নতুন গুরুত্বপূর্ণ। একটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার সময় একটু খেয়াল রাখবেন কোন অ্যাক্সিসটা আপনি কিউ রাখতেছেন, কোন অ্যাক্সিস কি রাখতেছেন এটা। আর বার কেন্দ্র ওজি বের করার সময় এখানে কয়টা ব্লক আছে সেটা একটু খেয়াল করবেন। ওকে, এর বাইরে এখানে আর কোনো কিছু নাই। আপনারা মাথায় রাখবেন জিএম ইকুয়াল টু আই বাই বি মাইনাস বিজি। ওকে, আইটা হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে পানির লেভেল বরাবর কেটে ফেলার পর যে অ্যাক্সিসটা যে তলটা দেখব তার সাপেক্ষে তার মানে পুরুত্বের সাপেক্ষে পারকেন্দ্রগামী অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া। বিটা হলো নিমজ্জিত অংশের আয়তন, বিজি হলো ওজি মাইনাস ওবি। ওজিটা হলো ওই ব্লকগুলার অ্যাকচুয়াল বারকেন্দ্র আর এটা হলো নিমজ্জিত অংশের বারকেন্দ্র। ক্লিয়ার? এই কথাগুলো যদি মনে রাখেন আপনি ফর্মুলা দিয়ে অঙ্কটা 3-4 লাইনেও 4-5 লাইনেও করে ফেলতে পারবেন। এত লেন্দি চিন্তা করতে হবে না, এরা এখানে অনেক কাজ করে ফেলছে। নিচের লেখাগুলো কি লিখতে হবে? কোন দরকার নেই, আপনি যেহেতু মেটাসেন্ট্রিক হাইট বের করছেন, যেহেতু নেগেটিভ তাহলে কি এটা সরি পজিটিভ, এটা স্টেবল। এটা কি আনস্টেবল নাকি স্টেবল, দুই তিনটা ম্যাচ করলে নিজে বুঝবেন। আর কিছু লেখা দরকার নেই, এগুলা লেখার দরকার নেই। স্যার ওজি আর ওবিটা একটু দেখা দেন তো আবার। ওজি এবং ওবি আমি ওবি যে কথাটা বলছি নিমজ্জিত অংশের বার কেন্দ্র, তাহলে ব্লকটা ডুবছে কতটুক এস হাইট, এস মিন্স এই 2.077 নিমজ্জিত হয়েছে ব্লকটা। কোন ব্লকটা? এই ব্লকটা। তাহলে এটার যেহেতু আয়তাকার তাহলে এটার বার কেন্দ্র কত হবে? এটাকে কি যতটুকু ডুবছে 2 দিয়ে ভাগ করে দিলে কি আমি ওবি পাবো না? জি স্যার, ডুবছে এটা। ওকে, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমাকে এখানে বলছে বস্তুর কি বার কেন্দ্র ডিসটেন্স। তাহলে বস্তুর অ্যাকচুয়াল বার কেন্দ্রের ডিসটেন্স আমি জানি না, যেহেতু দুইটা আলাদা আলাদা ব্লক। আমাকে প্রথমত ওজি প্রথম ব্লকের বার কেন্দ্র বের করতে হবে, সেকেন্ড ব্লকের বার কেন্দ্র বের করতে হবে। তাহলে এখান থেকে প্রথম ব্লকের বার কেন্দ্রের ডিসটেন্স হলো 1.5। এটা বুঝছেন? 1.5। জি ভাই। না স্যার দেখেন 1.5। টোটালটা হলো 3 ফিট, তাহলে বার কেন্দ্র হবে অর্ধেকে, এই জন্য 1.5। জি স্যার। ওকে, তাহলে এখান থেকে কি এখানকার বার কেন্দ্র এখান থেকে ডিসটেন্স কত? 3 না? কেন? টোটাল হাইট যদি 6 হয় এখান থেকে এখান থেকে 3। আমার যদি এখান থেকে যদি এটা পরিমাপ করতে হয় তাহলে কি করব? এই 3 প্লাস এই 3 যোগ করব না? 6। জি স্যার। ওকে, এখন এটা হলো দুইটার আলাদা আলাদা ব্লকের বার কেন্দ্র। এখন আমাকে যদি কম্বাইন্ড বার কেন্দ্র বের করতে হয় মুভমেন্ট নিতে হবে। তাহলে মুভমেন্ট আমি তো আর বুঝাই নাই, আমি মুভমেন্টের ডাইরেক্ট ফর্মুলাটা তোমাদের মুখস্থ করাইছি। OG1 ইন্টু W1 প্লাস OG2 ইন্টু W2 ইকুয়াল টু অ্যাকচুয়াল বার কেন্দ্র ইন্টু টোটাল ওয়েট। এটা তোমাদের মুখস্থ করাইছি। প্রতিটা ব্লকের ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স হলো ওয়েটটা হলো এক প্রকার ফোর্স আর ডিস্টেন্স হলো এটা। তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স ইকুয়াল টু অ্যাকচুয়াল ডিস্টেন্স টোটাল ওয়েট। জি স্যার, বুঝতে পারছি। এটা এখানে আছে। ওকে স্যার, স্যার একটা প্রশ্ন ছিল। বলেন স্যার, মোমেন্ট অফ ইনিশিয়েট আবার একটু দেখা দেন। মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা আপনি কি আয়তাকার ব্লকের বার কেন্দ্রের ফর্মুলা জানা আছে? আয়তাকার ব্লকের বার কেন্দ্রগামী অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা জানা আছে? না স্যার। এটা হলো এটা। আপনি কোন ডিপার্টমেন্টে পায়া? ইলেকট্রিক্যাল স্যার। আচ্ছা, তাহলে নাও জানতে পারেন। এটা হলো আয়তাকার ব্লকের বার কেন্দ্রের ফর্মুলা, এটা মুখস্থ। ওকে, এই ফর্মুলাটার বেসিকটা হলো আমি একটা আয়তাকার ব্লক নিলাম, এটা এ এটা বি। ওকে, এই বার কেন্দ্র হলো এখানে, বার কেন্দ্রগামী অ্যাক্সিস একটা এইদিকে আর একটা বার কেন্দ্রগামী অ্যাক্সিস হলো এইদিকে। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমাকে যেটা যদি বের করতে বলে এক বার কেন্দ্রগামী এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া অথবা বার কেন্দ্রগামী ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এক্স এর সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হয় তাহলে কি এক্স এর সাপেক্ষে এই অ্যাক্সিসের সাপেক্ষে
বি বাহুটা 90 ডিগ্রিতে আছে না? জি স্যার। তাহলে তার উপর কিউ ডিভাইড বাই 12 আবার ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে বাহুটা 90 ডিগ্রিতে আছে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে এটা হবে। এটা বুঝছেন? এটা হলো বারকানজাগামী অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা। এখন আমাকে যে জিনিসটা বিবেচনা করতে হবে, আমি টপ ভিউ থেকে যখন আমার যে ব্লকটা বিবেচনা করছি সেই ব্লকের টপ ভিউ থেকে যখন দেখব যে বাহু দেখব, কি বাহু দেখব? 9 এবং কত 12, ঠিক আছে? এই 9 বাহুটা দেখব, এদিকে 12 বাহু দেখব। যেটা আমি ক্রস সেকশনালি দেখতেছিলাম না, ওই বাহুর সাপেক্ষে এই আয়তক্ষেত্রের কি বারকানজাগামী অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া মিন্স এই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বিবেচনা করতে হবে। তাহলে এই অ্যাক্সিসের সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বিবেচনা করি, 9টা কি এটার সাথে 90 ডিগ্রি না? জি জি স্যার। তাহলে কি 9 এর উপর কিউ ইনটু 12, এটা 3D চিত্রবিদ্যা, এটা কিন্তু 90 ডিগ্রি 3D চিত্রবিদ্যা, এটা দেখতে 90 ডিগ্রি মনে হচ্ছে না? ওকে, 1 নম্বর ম্যাথ এটা একটু সবাই আসেন এবার 1 নম্বর ম্যাথটা। সবাই বোর্ড সলিউশন 1 পেজ নাম্বার 236 একটু সবাই ওপেন করেন। এটা বুঝতে পারলে আপনাদের এই অধ্যায়ে অলমোস্ট কভার হয়ে যাবে, বাকিগুলো নিজেরা করতে পারবেন এই অঙ্ক ছাড়া। সবাই খুলছেন? সবাইকে ওপেন করুন, প্রশ্নটা একটু পরে দেখেন, চিত্রটা এবং প্রশ্নটা একটু দেখেন, চিত্রের সাথে মিল রেখে প্রশ্নটা একটু দেখেন। 1 নাম্বার বোর্ড সলিউশন 1। স্যার শীটের কত নম্বর? এটা তো বলতে পারবো না, বোর্ড সলিউশন একেবারে প্রথম টাইম মনে হয় এটা আপনাদের ওখানে। আচ্ছা আমি স্ক্রিনে শো করতেছি ভাই একটু। আচ্ছা ম্যাথটা যদি আমি করতে যাই, ম্যাথ অনেক কিছু আছে, কিন্তু আমি চেষ্টা করব এটার বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। পুরো ম্যাথ তো করা আছে, কিভাবে করবেন সেটা আমি দেখাই দিব। এটা আমরা যে এক্সাম্পল একটু করাই দিলে ওই জিনিসটা একটু সহজ লাগে, পরে নাইলে পারা যায় না, মানে লাইন বাই লাইন করা দিব যে এখানে করা তো আছে, আমি শুধুমাত্র বুঝাই দিয়ে যাব। জি ভাই ওইটাই। ওকে, করা আছে এখানে, আমি শুধু বুঝাই দিয়ে যাব। আচ্ছা এখানে একটা 2 watt tap will 2 meter diameter, 2 meter diameter of 5 meter long and a specific depth 0.425 sink in fresh water. Okay, প্রথমত আমি 2 মিটার ডায়ামিটার, কারণ এটা কি যখন ক্রস সেকশনাল ভিউটা দেখব তাহলে অবশ্যই 2 মিটার ডায়ামিটারের
গোল ইয়াটা দেখবো, এটা দেখবো না গোলটা, ক্রস সেকশনাল ভিউ। একটা ট্যাঙ্ক, একটা যদি কি সিলিন্ডার পানিতে ভেসে যায়, আমি কোন ভিউটা দেখবো? ক্রস সেকশনালি গোলটাই দেখবো ভাইয়া, গোলটাই দেখবো। ওকে, এইটা হলো আমার কি সেন্টার। এখন এইটা কতটুকু ডুবছে সেটা আমাকে বের করতে হবে প্রথমত। তা আমি জানি না কতটুকু ডুবছে, আমি ধরে নিলাম আমার কি কাজের সুবিধার্থে এতটুকু ডুবছে। এবার নিমজ্জিত অংশ কতটুকু, এটা, এই মানটা আমাকে বের করতে হবে। অংশটা একটু দেখেন, এই হাইটটা কি নিমজ্জিত অংশের হাইটটা আমাকে প্রথমত বের করতে হবে। ওকে, এটা ডায়ামিটার কত? 2 মিটার। 2 মিটার। তাহলে ব্যাসার্ধ কত? 1। এটাও 1, এটাও 1। আমি দিতে পারি না, এই 1টাকে আমরা আর ধরলাম আমাদের কাজের সুবিধার্থে। ওকে, তাহলে নিমজ্জিত অংশের হাইটটা বের করতে হবে। এখন নিমজ্জিত অংশের হাইট বের করার সময় আমি এই যে একটা শেপ তৈরি করছে, এটাকে একটা ত্রিভুজ, একটু মিউট করে রাখেন, এটাকে থিটা ধরলাম, এদিকে যতটুক এটা ততটুক থিটা। কেন ধরতেছি সেটা একটু পরে আসতেছি। ওকে, আচ্ছা, আর্কিমিডিসের ফর্মুলাটা কি বলে? যতটুকু ডুববে ততটুকু পানি অপরিশিত ওজন ইকুয়াল টু বস্তুর অপসারিত পানির ওজন ইকুয়াল টু কি ব্লকের ওজন, নিমজ্জিত বস্তুর ওজন, নিমজ্জিত বস্তু না, টোটাল বস্তুর ওজন, ওই ব্লকটা বা ওই বস্তুগুলোর ওজন, অপসারিত পানির ওজন ইকুয়াল টু এটা, এটা তো জানি। আচ্ছা, এখন আমি যখন নিমজ্জিত অংশের আয়তন বের করব, আমরা এতক্ষণ তো দৈর্ঘ্য প্রস্থ দিয়ে বের করছি, কিন্তু একটা বের করা আসলে কতটুকু ডুবছে সেটা বের করা টাফ হয়ে যাবে। ডুবছে কতটুকু? এই অংশটা ডুবছে না, এখান থেকে এই অংশটা ডুবে নাই, এই অংশটা কি ডুবে নাই। আমাকে যদি বলা হয় নিমজ্জিত অংশের আয়তন বের করার জন্য, আমরা জানি ভূমির ক্ষেত্র কি, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, একটা কি সিলিন্ডারের আয়তন না? হ্যাঁ জি স্যার। এখন ভূমির ক্ষেত্রফল থেকে যদি কি এই আয়তন থেকে যদি আমি আগে কতটুকু ডুবছে সেটার আয়তন যদি বের করি, এই যে অংশটা এটা ডুবে নাই, তাহলে এইটার আয়তন এরিয়াটা আমি কিভাবে বের করব? এটা একটু টাফ। এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ফিগারে একটু পরে দেখব, টোটাল ক্ষেত্রফল থেকে এই অংশটা যদি বাদ দিতে হয়, আমাকে প্রথমে যেটা করতে হবে, টোটাল এরিয়া বের করলাম। টোটাল এরিয়া থেকে একটা বৃত্তের চাপের এরিয়ার ফর্মুলা কি আমরা জানি না? বৃত্তের একটা চাপের ফর্মুলা জানি না? জানি? জি স্যার। না জানলে আমরা দেখবো একটু পরে। তাহলে একটা বৃত্তের চাপের এরিয়া বলতে আমরা এই পুরো এরিয়াটা বুঝি। আর থিটা না? আচ্ছা দেখ, ওইটা আমি দেখতে পরে দেখবো, আপাতত আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। আমার একটা টোটাল বৃত্ত থেকে যদি এই বৃত্ত চাপ, এটা একটা বৃত্ত চাপ, কোনটা? এটা একটা বৃত্ত চাপ না? একটা বৃত্তের এটা একটা চাপ না? জি ভাই। তাহলে আমি টোটাল বৃত্ত থেকে যদি এই বৃত্ত চাপের এরিয়াটা বিয়োগ করে দিই, বৃত্তের, অথবা আমি দেখতে এটা বৃত্ত চাপটা এইভাবে একটা এরিয়া বিয়োগ, মানে এই এরিয়াটা বিয়োগ করে দিলাম, তাহলে আমার যে ডুবছে এতটুকু তো ডুবে গেছিল, তাহলে এই অংশটা বাদ পড়ে গেছে না? আবার কি আমি যখন টোটাল এরিয়া থেকে যদি বৃত্ত চাপটা বিয়োগ করে দিই, এই অংশটা ডুবছিল, এই অংশ বাদ পড়ে গেছে না? এই অংশটা বাদ পড়ে গেছে না? মানে আমার কি টোটাল কি এরিয়া থেকে যদি বৃত্ত চাপটা বাদ দিই, তাহলে এই এরিয়াটা বাদ পড়ে গেছে। তাহলে এটা একটা ত্রিভুজ না? সমদ্বিবাহু ত্রিভুজ না? জি। সমদ্বিবাহু ত্রিভুজটা কি করে দিব? আমি যোগ করে দিব। এটা আগে বাদ দিয়ে দিছিলাম এই বৃত্ত চাপের মধ্যে, এই জন্য ওই বৃত্ত চাপের শুধু ত্রিভুজের অংশটা যোগ করে দিছি আবার।
তাহলে আমি কি পাবো, যতটুকু ডুবছে টোটাল এরিয়াটা, অ্যাকচুয়াল এরিয়াটা পাবো না? জি স্যার পাবো। এটা কি বুঝছেন? বুঝছি ভাই। এটা না বুঝলে বলেন, কারণ এখানে টোটাল অঙ্ক শেষ এই কনসেপ্টটার উপর, বাকিগুলো হলো এটার ক্যালকুলেশন গুলা। এই কনসেপ্টটা একবার ক্লিয়ার করেন ভাই। ফার্স্টে আমরা বের করলাম টোটাল, আমি বলি টোটাল বৃত্তের এরিয়া বের করছেন। আমি প্রথমে বৃত্তের এরিয়া বের করছি, বৃত্তের এরিয়া থেকে বৃত্তচাপ বিয়োগ করছি। বৃত্তচাপ বিয়োগ করতে গিয়ে আমার যে অংশটা পানিতে ডুবছে তার কিছু অংশ বাদ পড়ে গেছে, ওই কিছু অংশটা আমি আবার যোগ করে দিছি। কনসেপ্ট এটা। এখন এখানে যদি আমি একটু বর্ণনা করতে চাই, প্রথমত আপনারা যারা মেকানিক্স করছেন তারা অনেক ক্ষেত্রে করছেন কি, আমার একটা আয়তাকার শেপ আছে, আমি একটা বোঝার জন্য করে দিচ্ছি আর কি। এটা একটা আয়তাকার শেপ, মাঝখানে একটা হোলও আছে, ঠিক আছে? তাহলে সলিড অংশ কোনটা? এটা সলিড অংশ না, এটা আয়তাকার শেপের সলিড অংশ এটা। তাহলে এই অংশটা কি খালি। এখন আপনাকে যদি বলা হয় সলিড অংশের এরিয়া বের করো, তাহলে আপনি কি করবেন? আয়তন থেকে বৃত্তাকার বাদ দিতে হবে, ইনটু বি ইনটু এটার ডায়ামিটার যদি আর হয় তাহলে আপনি কি করবেন? a ইনটু বি মাইনাস পাই আর স্কয়ার না, এটা তো করবেন। ওকে, আমি যেটা করছি, এই বৃত্ত থেকে আমার ডুবছে এতটুকু, আমি কি করলাম, এই বৃত্ত থেকে টোটাল এরিয়াটা বিয়োগ করে দিছি, ঠিক আছে? কিন্তু বাদ করতে গিয়ে আমার এই অংশটা পানিতে ডুবছে। এখন যদি আপনি মনে করেন এই বৃত্তচাপ থেকে এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা কি সলিড অংশের মধ্যে পড়ছে না, সরি একটা ত্রিভুজ না, আমি একটা আয়তাকার একটা ত্রিভুজই ধরি, একটা ত্রিভুজ আছে। ওকে, তাহলে ত্রিভুজের বাহু কত? এটাকে আমি ধরলাম এক্স, এটা ওয়াই। এখন আপনি যদি বলেন সলিড অংশের এরিয়া কিভাবে বের করবেন, প্রথমে আয়তক্ষেত্র থেকে আপনি কি বের করছেন? আয়তক্ষেত্রের এরিয়া বের করছেন, ওখান থেকে বৃত্তের এরিয়াটা বিয়োগ করছেন। কিন্তু বৃত্তের এরিয়ার মধ্যে আরেকটা সলিড অংশ আছে না, এটা আপনি কি করবেন? ফরজ যোগ করে দিবেন না? জি স্যার। জি স্যার। এই জিনিসটা মূলত আমি বৃত্তের এখানে করছি। আমি প্রথমে এরিয়া বের করছিলাম পাই আর স্কয়ার, বের করতে গিয়ে কি বের করছি, কিন্তু যেহেতু পুরোটা ডুবে নাই, তাহলে একটা বৃত্তচাপ বিয়োগ করে দিছি। বৃত্তচাপ বিয়োগ করতে গিয়ে দেখতেছি আমার যতটুকু ডুবছে তার কিছু অংশ বাদ পড়ে গেছে, ওই কিছু অংশটা আবার অ্যাড করে দিছি। ক্লিয়ার? এই জিনিসটাই মূলত এখানে আছে। এই যে এতক্ষণ যা বলছি সেটা হলো এই অংশটা, এই অংশটা আগে এটা ক্লিয়ার করে নি। এটা কি দেখছেন? পাই কি আছে? পাই এল পাই 1 স্কয়ার। এটা কি ভূমি এরিয়া না, বৃত্তের এরিয়া না এটা? জি স্যার। এটা 1, এটা 1, তাহলে কি পাই আর স্কয়ার। আর স্কয়ার মিন্স 1 স্কয়ার। এই জায়গায় এখানে 1 স্কয়ার দিছে। ওকে, বৃত্তের চাপের এরিয়া বের করার ফর্মুলা এখন এটা আমাদের একটু জানতে হবে। অনেকে হয়তো বৃত্তের চাপের এরিয়ার ফর্মুলা জানেন না, আমরা বৃত্তের এরিয়া ফর্মুলা তো জানি। ওকে, 360 ডিগ্রিতে 300 ওকে, একটা বৃত্তের টোটাল অ্যাঙ্গেল কত? 360। 360। এই পাই আর স্কয়ার এরিয়া হয় কত ডিগ্রিতে? 360 ডিগ্রি বা 2 360 ডিগ্রি। ওকে, এই জিনিসটাকে আমি যদি একটু এইভাবে দেখি, 360 ডিগ্রিতে এরিয়া হয় পাই আর স্কয়ার। ওকে, তাহলে 30 ডিগ্রিতে এরিয়া কত হবে? এখানে তো নিচে 80 দেওয়া আছে। আচ্ছা, 80 ভাই, এখন একটু ধৈর্য ধরে আগে 80 না, আমি 360 ডিগ্রিতে এরিয়া কত? পাই আর স্কয়ার। ওকে, তাহলে 30 ডিগ্রিতে এরিয়া কত হয়? পাই আর স্কয়ার 360 ইনটু থিটা না?
এটাই তো আসে। এটা বৃত্তচাপের ক্ষেত্রে বলে। দেখেন যখন আমরা sin থিটা cos থিটা দিই এই থিটাটা মানে ডিগ্রিতে থাকে, ওকে? কিন্তু এখন যদি sin থিটা cos থিটা ব্যতীত থিটার মান দিই তাহলে সেটাকে কি করতে হয়? রেডিয়ান হয় না? জি স্যার। হ্যাঁ, এই থিটার মানটাকে আমাকে কি করতে হবে? রেডিয়ানে নিতে হবে। এখন রেডিয়ানে নেওয়ার বিষয়টা কি রকম? 3.180 ডিগ্রিতে রেডিয়ানের মান কত? 3.1416 না? পাই এর মান আর কি পাই এর মান। তাহলে এখন থিটা ডিগ্রিতে রেডিয়ানের মান কত হবে? 3.1416 ডিভাইড বাই 180 ইনটু থিটা না? তাহলে থিটা ডিগ্রিতে রেডিয়ানের মান কোনটা? এটা না? থিটা ডিগ্রিতে থিটার সাথে যদি পাই বাই 180 ভাগ করে দিই তাহলে সেটা রেডিয়ানে চলে যায়। থিটার মানের সাথে যদি কি পাই বাই 180 গুণ করে দিই তাহলে রেডিয়ানে চলে যাবে। তাহলে এই মানটা হলো মূলত এখানে আছে কত? পাই বাই 180। এই জন্য এইখানের সাথে কি করছে? একটা 180 গুণ করে দিছে, বুঝছেন? আমি কি ভুল করছি এখানে? $360 ডিগ্রি স্যার। এখানে তো আমি পড়ছি 360 ডিগ্রি হওয়ার কথা। ভাই সাউন্ডটা তো কম হওয়ার কারণ কি? আমি তারটা কাটাইছি। বৃত্তের ক্ষেত্রফল ছিল কত? পাই আর স্কয়ার, ওকে ফাইন। আর থিটার মান হলো পাই আর স্কয়ার 360 ইনটু পাই বাই 180। এটা তো হচ্ছে না মনে হয় স্যার। আমি যতদূর জানি নিচে 360 ডিগ্রি হওয়ার কথা বৃত্তচাপের ক্ষেত্রে। ভূমির ক্ষেত্রফল বৃত্তচাপের ফর্মুলা বলে গেলাম, এটা কেমনে হয়? স্যার বৃত্তচাপের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বাই 360 ডিগ্রি ইনটু থিটা। এটা হচ্ছে রিয়েল আর কি। এখানে জি ভাই, বৃত্তচাপের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার 360 ডিগ্রি ইনটু থিটা। এটাকে রেডিয়ানে নিয়ে আসতে হবে না? না না, এটা রেডিয়ানে তো ন্যায় আছে স্যার। উপরে পাই আছে না, মানে পাই আর স্কয়ারে 360 ডিগ্রি দ্বারা ভাগ দিলে প্রতি ডিগ্রি মান পাই। তো ওটার সাথে যদি থিটা গুণ করে দেই তাহলে ওই অতটুকুর ক্ষেত্রফল পাবো আর কি। তা তো মিলে না। এখন বইয়ে তো ভুল হওয়ার কথা না। তারপরে স্যার এখানে তো আমার নিচের থিটাটা লাগবে। নিচের থিটা মানে তো স্যার 360 ডিগ্রি মাইনাস 2 থিটা। আচ্ছা আমি একটু স্যার 2 কমন নিয়ে স্যার 180 360 ভাগ দিয়েছে তাই 180 হয়েছে স্যার। ঠিক আছে এখানে। ও জি ভাই, এখানে তো দুইটা থিটা না, 2 থিটা হচ্ছে স্যার উপরের অংশের জন্য। আমার তো স্যার যে এরিয়াটা বের করব সেই এরিয়াটা তো নিচের অংশের। ঠিক আছে, নিচের অংশের জন্য 360 মাইনাস 2 এখানে 2 থিটা হবে। করা না এটাই। আমি একটা থিটার সাথে কাউন্ট করতেছি কিন্তু করতেছি জেনারেলি, কিন্তু হিসাব মিলাচ্ছি। এটা করতেছি জেনারেল একটা ফর্মুলা স্ট্রাকচার রেডি করতেছি, হিসাব মিলাচ্ছি বইয়েরটা ওখানে 2 থিটা আছে। আচ্ছা এইটাই 2 থিটা, ঠিক আছে। পাই আর স্কয়ার ইনটু 2 থিটা। এই 2 আর কাটা গেলে এখানে 180 আসে আর কি। ক্লিয়ার কিনা এটা? এখানে মূলত বৃত্তের চাপে যে ফর্মুলাটা আছে সেটা কিন্তু মনে রাখতে হবে, করা না হলে এটাও যদি মনে রাখতে পারেন ওই পাই আর স্কয়ার কি 360 ডিগ্রিতে 180, 360 ডিগ্রিতে কত পাই আর স্কয়ার, আর থিটা ডিগ্রিতে পাই আর স্কয়ার ডিভাইড বাই 360 ইনটু থিটা। এখানে আমি ঘটনা ঘটাইছি আর আমি ভুল করছি কোন জায়গায় সেটা একটু বলে দিই। এখানে কি এটা তো ডিগ্রিতে আছে, তাহলে এটাকে রেডিয়ানে নিতে হবে, এটাকেও রেডিয়ানে নিতে হবে। একটা নিচে একটা উপরে,
কাটাকাটি করলে আগের লাইনে চলে যায়, বুঝছেন? আমি থিতাকে করছি 360 ডিগ্রি করে নাই। নর্মালি কি থিতাটা উপরে, এটাও তো থিতা 360 ডিগ্রিটা, এটা নিচে, তো কাটাকাটি করলে মূল অংশ হলো এটা, ওইটা রেডিয়ান এক্সট্রা করে আনার দরকার নেই আর কি। এটা কি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এটা যদি হয়, এই অংশটা একটু দেখেন, এই অংশ করার জন্য আমাদের ওই চিত্রে দিতে হবে। চিত্রটা দিয়ে আছে কত, এটা হলো এখানে একটা থিতা, এটা একটা থিতা, দুইটা সিমিলার অ্যাঙ্গেল, কিন্তু এটা হলো 1, অথবা এটাকে আমরা আর বলতেছি। এখন এখানে যদি কি সমদ্বিবাহু ত্রিভুজ বা যেটাই বলেন, এই বাহুর মান আমরা জানি কত 1, এটা যদি থিতা হয় তাহলে এই মানটা কত হবে? দুইটা একটি বিভাজন করতে হবে। ও ত্রিভুজের মান কত, আর অ্যাঙ্গেলটা কত, থিতা যদি হয় তাহলে কি লম্বের মান কত হবে এবং ভূমির মান কত হবে? আর স্যার লম্ব হবে আর sin থিটা, আর ভূমি cos হবে থিটা আর sin থিটা হবে না? জি। ওকে, তাহলে এখানে কয়টা আছে? আমি যদি এই অর্ধবৃত্তের এই ত্রিভুজের যদি এরিয়া বের করি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত, আর cos থিটা আর sin থিটা। ওকে, তাহলে এখানে কত আছে? ত্রিভুজ দুইটা না, তাহলে আমি কি করব, 2 দিয়ে গুণ করে দিব, তাহলে 2 কাটা আর cos থিটা sin থিটা আর স্কয়ার। ক্লিয়ার এটা? জি। আর এর মান এটা তো কত? বুঝলাম, যে প্রথমটুকু তো ভাই করাইলেন না, ওটা কিভাবে করলাম বা কিভাবে হইলো? ওই যে ওয়েট অফ উডেন লক, এই টার্মটা একটু ক্লিয়ার, তাহলে এইটা তো ক্লিয়ার তাহলে সবার? জি ভাই। এটা যদি ক্লিয়ার হয় তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে করবেন। আমার এখানে কিছু জিনিস আছে প্রশ্ন অনুযায়ী, মূল অংশ কিন্তু এটা। এবারে এটাতে আসি, 2 মিটার ডায়ামিটার তো দেখলাম, লেন্থ অফ উডেন ব্লক, এটা কি এই যে থিকনেসটা এদিকে যে ইয়াটা দিয়ে আছে সেটা দেখতে অনেকটা এরকম। আমি তো ক্রস সেকশনাল ভিউ দেখতেছি, তো এই লেন্থটা দেখতেছি না, তাহলে এটা কত? 5 হবে না? 5 মিটার। আরো সন্দেহ আছে এটা? না। ওকে ওকে, এখন এখানে কি ওয়েট অফ উডেন ব্লক, ওই এই যে অংশটা বলছে এখানে কি ডায়ামিটার এবং লেন্থ যেটা দিয়ে আছে সেটাকে লক বলতেছে আর কি। এটার ওয়েটটা কত? ওয়েট যদি কয় আমরা কি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা ইনটু ওয়েট ডেনসিটি। এই লনটা কি বলতেছে? এই অংশটা এটাকে লক বলতেছে, এই যে ইয়ার শেপটা দিয়ে আছে সেটাকে লক নাম দিছে আর কি। এটা উডেন লক বলতে ভাই কাঠের একটা ইয়া বুঝায়, মানে লম্বা একটা এই যেটা দিয়ে আছে সেটাকে লক ফার্স্টে বলে দিয়েছে এখানে 5 মিটার লক লং। এটা তাহলে এটার কি ভূমির ক্ষেত্রফল কি আপনার, এটার ক্ষেত্রফল এরিয়া কত? 5 আর স্কয়ার ইনটু উচ্চতা কত লেন্থ, তাহলে এটার কি আয়তন বের হয়ে গেছে না? এল এই অংশের এরিয়া কি, এটা কি আয়তন না? আয়তন। আয়তন ইনটু কি ওয়েট ডেনসিটি। ওয়েট ডেনসিটি মিন্স কি ব্লকের লগের ওয়েট ডেনসিটি, আমি লগ দিলাম। ওকে, লগের ওয়েট ডেনসিটি, তাহলে আমরা জানি কি স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়াল টু ওয়েট ডেনসিটি অফ লগ ওয়েট ডেনসিটি অফ ওয়াটার না? তাহলে কি ওয়েট ডেনসিটি অফ লগ ইকুয়াল টু স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু ওয়েট ডেনসিটি অফ ওয়াটার। ওকে, তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই দিই তাহলে আমার কি এই ক্যালকুলেশন গুলো চলে আসবে না? স্যার ওরা তো 4 দিয়ে ভাগ করলো। আমি তো 5 আর স্কয়ার বসাইছি, ওটা 5/4 ডি কিউ বসাইছি আর কি, ডি স্কয়ার বসাইছি আর কি, পাই স্কয়ার বাই 4 লেখছে আর কি। আমি 5 আর স্কয়ার বসাইছি, আমি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, সিলিন্ডারের আয়তন এটাই হবে, আর কোনো সুযোগ নাই। এখানে ওরা আয়তন ডায়ামিটার দিয়ে করছে আর কি। এখন কি এটা বুঝছেন সবাই? আরো প্রশ্ন আছে এখানে?
ভাই ওয়েট ডাব্লিউটার মান তো না 1000 না? ডাব্লিউ এর মান হলো ওয়াটারের মান হলো 1000 জি, আর ডাব্লিউ এর মান হলো রো জি। রো এর মান 1000, জি এর মান কত 9.81। 9.8। ওকে, এটা হলো ওয়েট ডেনসিটি অফ ওয়াটার। ওয়েট ডেনসিটি ওয়াটারের মান কত এটা দিয়ে আছে, সেটা ক্লিয়ার। এটা Okay. এটা যদি হয় তাহলে আর বাকি আছে কি এখানে ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড। আমার ব্লগের ওয়েট বের করছি এটা, ব্লগের ওয়েট কে ব্লগের ওয়েট কে 9.81 দ্বারা ভাগ করলে এটা বুঝছেন কিনা দেখান তো একটু। The volume of water displaced. মানে অপসারিত পানির আয়তন। বুঝছেন কিনা দেখেন এটা। এটা তো টোটাল তো উডেনের হলে আপনার ধরেন যে এটার ওজন, এই ওজনটা তো পানির উপর দিলে যে পানিটা অপসারিত হবে, এটা কি ওজন? এটা হলো উডেন, এটা হলো ব্লগের বা কি লগের ওয়েট। তাহলে এটা কি অপসারিত পানির ওজন না? তাহলে অপসারিত পানির ওজন ইকুয়াল টু কি অপসারিত পানির ওয়েট ডেনসিটি ইনটু কি আয়তন, এটাই তো। ওকে, তাহলে আমি যদি এখন ভলিউমটা ওয়াটারের আয়তনটা বের করি তাহলে কি করব? ওয়েট অফ ওয়াটার ডিভাইড বাই ওয়েট অফ কি ওয়েট অফ ওয়াটার, মানে ওয়াটারের ওয়েট ডেনসিটি। ওকে, দেখেন ডাব্লিউ এর মান কত 6.549 ইনটু 10 টু দি পাওয়ার 3 না কিলো নিউটন এটা। জি ভাই। কি ওয়াটারের ওয়েট ডেনসিটির মান কত? রো ইনটু জি। রো এর মান কত 1000 9.81। এই 1000 এটা কাট দিয়ে দিলে বাকিটা লিখছে ওরা। শর্টকাট করছে, বুঝছেন? এই শর্টকাট জন্য সমস্যা হয় মাঝে মাঝে একটু আর কি। এগুলো বেসিক ক্লিয়ার থাকলে একটু ফারা যাওয়ার কথা। আপনি তো ফর্মুলা জানেন, আপনি তো কনসেপ্ট জানেন, আপনি আপনার মতো করবেন, বইয়ে যেটা দিচ্ছে অটোমেটিক মিলে যাবে। আপনি যদি এই লাইনটা নিজে গবেষণা করে বের করতে চান কিয়ামতই যাবেন। নিজের মতো যখন করা শুরু করবেন, ফর্মুলা যদি জানেন, আপনি জানেন অপসারিত পানির ওজন ইকুয়াল টু বস্তুর ওজন সমান, বস্তুর ওজন আছে অপসারিত পানির ওজন ভাগ করবেন। এককটাও তো আপনাকে জানতে হবে, এইটা এখন একটা কথা। একক যদি না জানেন আপনার মাথা এখানে ঘুরফাক খাবে। আর কিছু আছে? আর কিছু আছে? না ভাই, এতটুকু তো হইছে, শেষ। এটা হলো আমরা যে যতটুকু ডুবছে ততটুকুর আয়তন বের করছি, যে সেই কাহিনীগুলো এখানে দিছি আর কি। এটা হলো অপসারিত পানির আয়তন। তাহলে কি পানিতে ব্লকটা যতটুকু ডুবছে তার আয়তন এটা হবে না? জি ভাই। যতটুকু ডুবছে বলতে আমাকে তো পুরোটা ডুবে না, আমার তো এই অংশটা ডুবছে। তাহলে এই যে অংশের আয়তন সেটা হলো এই এল কিউ এন এল। এটা কত মিটার লম্বা? 5 মিটার লম্বা। কাহিনী এটাই। তাহলে এটা হলো কি বস্তুর যতটুকু ডুবছে তার আয়তন। আর কিছু আছে বাকি? আর একটা জিনিস আছে যদিও বা, এখানে একটু দেখেন, আপনারা এখানে একটু প্রবলেম ফেস করবেন। থিটা ইকুয়াল টু, এটা কি সলভ করা যাবে? কোনটা ভাই? এই লাইনটা। ওটা তো আমরা ভাই ওই যে যেতটুকু ডুবছে অতটুকুর মান বের করলাম না। ওটা না, এই অংশটা, এই লাইনটা থেকে এই লাইনটা কি সলভ করতে কেউ করতে পারবেন? আচ্ছা, এটা একটু আমি বলে দিই। এটা মূলত থিটা যদি আপনি করতে চান, এটা সলভ ফাংশন দিয়ে করতে পারেন কিনা দেখেন তো একটু। থিটার মান বের করা, এই লাইন থেকে এই লাইনটা 60 ডিগ্রি আসাটা অনেকে প্রবলেম ফেস করবে, অনেকে মিন্স 90%।
এটা করা যাবে? বের করা যাবে? একটু দেখেন তো 1.8 করা গেছে? আচ্ছা, এটা বাড়ির কাছ থাকলো, বুঝছি। ঠিক আছে, মিলছে। আর কারো এখন শুধু আমাদের এই আপনার 1.33 1.33 518 শোষণ ওই যে LQNO প্লাস লন, এই পরের লাইনটি একটু বুঝাইতেন আর কি। এটা সেকেন্ড লাইন না 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 একদম শুরুর যে একদম আমার এই যে এই লাইনটা, হ্যাঁ এই লাইনটা, হ্যাঁ এই লাইনটা তো এতক্ষণ বুঝাইছিলাম ভাইয়া। আচ্ছা, এটা ক্লিয়ার করে দিব, সমস্যা নাই। আরেকবার এটা কি আকারও মিলছে? না স্যার, লাস্টের এটা কি দেখা যান? ফাংশনে ভাই আমার আসলে 96 কি ভুল করতেছি? হ্যাঁ স্যার, লাস্টের এটা sin থিটা cos থিটা একটু দেখা দেন। 3.44 প্লাস ক্যালকুলেশনে উঠাইলে 96.7 আসে। জি ভাই, আমার ওইটাই আসতেছে সলভ ফাংশনে 96 পয়েন্ট সামথিং। আচ্ছা, আমি একটু বলে নিই, এই মানটা মিলবে না। কেন মিলবে না? এই ম্যাথটা করতে হবে হিট এন্ড ট্রায়াল মেথডে। কি বলছি? হিট এন্ড ট্রায়াল মেথডে এই ম্যাথটা করতে হবে। আমার হাতের সামনে আজকে ক্যালকুলেটর নাই, আমি দেখি সামনের ক্লাসে এটা আমি করে দিব। ভাই 96.74 আসতেছে বারবার। আসবে না, আসবে না, হিট এন্ড ট্রায়াল মেথড করতে হবে এটা, ঠিক আছে? ভাই কোনটা কোনটা বলে দিলে ভাই আমরা এখানে করি। আপনি এখানে যেটা করতে হবে, হিট এন্ড ট্রায়াল মেথডের নিয়মটা হলো বাম পক্ষ এবং ডান পক্ষ মিলাইতে হবে। বাম পক্ষ এবং ডান পক্ষ মিলাইতে হবে বলতে থিটা আছে 103.44 প্লাস 57 পয়েন্ট sin থিটা cos থিটা আছে সাপোজ। ওকে, এখানে থিটার মান আপনি প্রথমে 10 ডিগ্রি বসাইলেন, ধরে নিলাম 10 ডিগ্রি বসাই। এখানে 10 ডিগ্রি বসাইলে মানটা যা আসবে, এদিকে 10 ডিগ্রি বসাইলে মানটা কত আসবে দেখবেন। এই দুই পাশটা ইকুয়াল করতে হবে। ওকে, তো এখানে কি আপনি 10 ডিগ্রি বসাইলে মানটা যা আসছে, এদিকে কি 10 ডিগ্রি বসানোর পর মানটা কত আসে দেখবেন। দেখবেন কি সমান যদি না আসে, বা কোন সাইডটা বড়, এই সাইডটা বড় নাকি এই সাইডটা বড়, আপনি ওইভাবে বিবেচনা করবেন। এইদিকেরটা আবার রেডিয়ানে করতে হবে। রেডিয়ান মিন্স কি, আমরা 180 ডিগ্রিতে কত 3.1416, তাহলে 30 ডিগ্রিতে কত হয় 3.180 ইনটু থিটা। এটা হলো রেডিয়ানের মান। তা আপনি যখন এখানে থিটার মানটা বসাবেন, তার সাথে ইনটু 5/180 ভাগ করে দিবেন, গুণ করে দিবেন। তাহলে এইটা গুণ করার পর যা আসবে সেই মানটা ইকুয়াল করতে হবে। এখন মূল কথা হলো আপনার দুই পাশে কি থিটার মানটা এমন ভাবে বসাইতে হবে দুই পাশটা যাতে ইকুয়াল আসে। এখানে নিয়মটা করতে হবে এরকম। তো এখানে আপনি 10 ডিগ্রি বসাইলেন, 20 ডিগ্রি বসাইলেন, 30 ডিগ্রি বসাইলেন, 40 ডিগ্রি বসাইলেন, 50 ডিগ্রি বসাইলেন, 60 ডিগ্রি বসাইলেন। এর ফল কি 60 ডিগ্রি বসানোর পর যখন মিলবে না, তখন আপনি 70 ডিগ্রি বসাবেন। 70 ডিগ্রি মান বসানোর পর যখন দেখবেন এই মানটা বসানোর পর এই ফাঁসটা ছোট, এই ফাঁসটা বড়, এতক্ষণ এই ফাঁসটা কি ছোট হচ্ছিল, আবার 70 ডিগ্রি বসার পর দেখতেছেন এই ফাঁসটা কি বড় হয়ে যাচ্ছে, এই ফাঁসটা কি ছোট হয়ে যাচ্ছে। এখন কি তখন এবার আবার দিবেন কি 65 ডিগ্রিতে, তারপরও বড়,
তারপর দিবেন 62 ডিগ্রিতে, আবার দেখছেন তারপরে বড় শর্টকাট কোনো নিয়ম নাই। না না, হিট এন্ড ট্রায়াল মেথডটা এরকম, শর্টকাট কোনো নিয়ম নাই এটাতে। যার মিলছিল বলছিল, আমি তো বুঝি না কিভাবে মিলছে উনার। জাদু জানে স্যার। হ্যাঁ স্যার এটা নিয়ে পরের ক্লাসে একটু, আচ্ছা এটা আমি পরের ক্লাসে ক্যালকুলেশন আমি করে দিব। আপনারা এখন মাথা এটা নষ্ট করার দরকার নাই, শুধু মাথা রাখবেন এটা আসলে 60 ডিগ্রি আসবে। ঠিক আছে, আমার এই জন্য নালে করে দিতে। এখানে আর কোনো প্রবলেম আছে দেখেন তো স্যার লাস্টের লাইনে কি বুঝাইছে এইটাতে? আচ্ছা আমাকে বলছে কি মানে নিমজ্জিত অংশের হাইটটা বের করো। তাহলে এটা তো আমি জানি এটা কত আর, তাহলে এখানকার হাইটটা কত? এটা যদি আর হয় এটাও আর, তাহলে আমার এই হাইটটা বের করতে হবে না? এই এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি, 30 ডিগ্রিতে আমাকে এই হাইটটা বের করতে আমি কি দিব না আর cos থিটা, এই হাইটের মান দিব। আমাকে নিমজ্জিত অংশের হাইট এটা যদি হয় তাহলে আর প্লাস আর cos থিটা না? জি স্যার, এইটাই বলছে এখানে, আর কিছু করা নেই। তাহলে এই লাইনটা ছাড়া বাকিগুলা আশা করি বুঝছেন, আর আগামী ক্লাসে এই ম্যাথটা প্র্যাকটিস করবেন। আমি কয়েকটা ম্যাথ দিচ্ছি, একটু দেখেন। 1 নাম্বার ম্যাথটা বোর্ড সলিউশনের, এগুলো আগামী ক্লাসে শুধুমাত্র প্রবলেম গুলা নিয়ে আলোচনা করবো শুধু। 1 নাম্বার 2 নাম্বার বোর্ড সলিউশন। ভাই 2 নাম্বারটা মানে এটা কিভাবে বুঝতেছি না, মানে এটা কোনো মান দাও না, এটা ওইভাবে কেমনে আমি করা দিব, আপনারা দেখে আসেন, যা পারেন তো করে আসেন, আমি দেখা দিব এটা। ঠিক আছে, 1 2 3 4 4 5 6 পর্যন্ত। আগামী ক্লাসে এখানে প্রত্যেকটা ম্যাথ করবেন, করে প্রবলেম যা হবে তা আমার সামনে নিয়ে আসবেন। কিন্তু বাসায় করে আসলে আপনি সামনের ক্লাসটা ভালোই বুঝবেন, প্রবলেম গুলো নিয়ে আসবেন শুধু। অধিকাংশ জিনিস পারবেন, কিছু কিছু কোটিনাটি বা এই লাইনটা এইরকম প্রবলেম গুলো বের হবে। আচ্ছা নাইম ভাই, হ্যাঁ ওই যে পাম্পের টপিকসে 2 নম্বর একটা অঙ্ক আছে, ওখানে এইরকম একটা সমাধান আছে, এই সমাধানটা কি এরকম ভাবে করতে হবে? এই যে ট্রায়াল এন্ড এরর মেথডে ওই রকমই করতে হবে। এটাকে হিট এন্ড ট্রায়াল মেথড। এটাতে মেকানিক্স অফ চ্যাপ্টার 4 ও আছে মনে হয় এরকম ম্যাথ। পাম্পের আমাদের এই ফ্লুইড মেকানিক্সে পাম্পের 2 নম্বর অঙ্কটা পাইছিলাম এরকম। আমি তো পাম্পের আমার মনে নেই, কিন্তু হিট এন্ড ট্রায়াল মেথড বা এরকম ফাংশন থাকলে এগুলো হিট এন্ড ট্রায়াল মেথড দিয়ে করতে হয়। জি জি ভাই এখন যদি আমি কোন ফাংশন ফেলায়া যদি ওই 96 পয়েন্ট বসায় আসি তাহলে কি উত্তর হবে? এটা তো না, এটা কম হবে না। হিট এন্ড ট্রায়াল মেথডের ম্যাথ সহজে দেয় না, খুব রিয়ার কেসে যদি ইজি হয় তাহলে দেয়। ঠিক আছে, এটা দেখি আমি এটা শর্টকাট কোন নিয়ম বের করতে পারি কিনা দেখি, আশা করি হবে না। এটা তো ভাই আসছিল পরীক্ষায়, ওইটা তো বলছি এটা সহজ বিদায় দিছে আর কি, একটু জটিল হলে সেগুলা দিত না। তারপরে দেখি আমি এটা দেখি এটা কোনো সহজ কোনো ফন্টা পাই কিনা দেখি। ঠিক আছে, আগামী ক্লাসে এই 1 থেকে 6 এমনকি ভাই এমনকি হইতে পারে না যে এখানে ক্যালকুলেশনে বইয়ে ভুল আছে? না না ভাইয়া, এটা আমি সেট থেকে বের করছি, এই ম্যাথটা সেট থেকে বের করা, আমি সেটা ওরা অথরাইজ করে দিছে এটা। বুঝছেন, সুযোগ নাই একেবারে। আমি আমার স্যাক এখনো আছে, আমি দেখি নেলে এটা আবার রিভিউ করে দেখবো, আশা করি বললে এটা আমি নিশ্চিত একেবারে। আচ্ছা ভাই, আমাদের ম্যাথে অধিকাংশ ক্ষেত্রে মানে খুব রিয়ার কেস ম্যাথের, মানে খুব 1টা বা 2টা ম্যাথের নিয়ম ভুল থাকতে পারে, খুব রিয়ার কেস। এটা ক্যালকুলেশন ভুল আছে, এটা আমি মেনে নিলাম, কিন্তু অঙ্কের নিয়মে ভুল থাকার সুযোগ খুব কম। ওকে, তাহলে আগামী ক্লাসে 1 থেকে 6 এটা সবাইকে গ্রুপে একটু বলে দিয়েন। এগুলা দেখে যারা ভালো আছে তারা একটু বেশি প্রবলেম গুলা বের করেন, তাদের যারা একটু কম বোঝে তাদের সুবিধা হয় এটা।
একটু প্রবলেম গুলো রেডি করে রাখিয়েন। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।